প্রথম যে ভারতীয় মহিলা কবি বিশ্ব দরবারে ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতিকে অত্যন্ত মহিমান্বিত রূপে প্রকাশ করেছেন তিনি আর কেউ নন, আমাদের এই বঙ্গদেশেরই এক বিখ্যাত মহিলা কবি তরু দত্ত বা তরুলতা দত্ত। এবং আজকের এই ক্লাসে আমরা সেই তরু দত্তেরই অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় একটি কবিতা আওয়ার ক্যাসিউরিনা ট্রি, সেই কবিতাটিকে পড়ব। এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3 ছেলে মেয়েদের সিলেবাসে আছে এবং এখান থেকে আমাদের 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন সেট হবে, অর্থাৎ 5টি এমসিকিউ প্রশ্ন এই কবিতার উপরে আসবে যা আমাদেরকে করতে হবে। আমরা এই কবিতাটিকে খুব ভালোভাবে পড়ব, তার সঠিক বঙ্গানুবাদ করব এবং যে লাইনগুলো থেকে এমসিকিউ আসতে পারে বা যে ধরনের এমসিকিউ আসতে পারে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে বলে নিই, তরুলতা দত্ত যদিও ছিলেন একজন বাঙালি, তিনি ফরাসি, ইংরাজি এবং সংস্কৃত ভাষাতে অত্যন্ত পণ্ডিত ছিলেন এবং ইংরাজি ভাষাতে তিনি মূলত কাব্যচর্চা করতেন এবং সেই ভাষাতেই তিনি প্রভূতভাবে জনপ্রিয়তা লাভ করেন। এই কবিতাটি পড়ার আগে আমাদেরকে তরু দত্ত এবং এই কবিতার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান জেনে নিতে হবে, কারণ আমাদের 5টি শর্ট প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এই বিষয়ের উপর থেকে থাকবে। ওকে, তরু দত্ত 1856 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1877 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে টিউবারকুলোসিস বা যক্ষা রোগে তিনি মারা যান। যদিও তিনি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন, তার পরিবার পরবর্তীকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, অর্থাৎ তিনি একজন বাঙালি খ্রিস্টান। তরু দত্তের বাবার নাম গোবিন্দচন্দ্র দত্ত, বানানটা একটুখানি দেখে নেওয়ার, GOVIN, চন্দ্র বানানটা CHUNDER, গোবিন্দচন্দ্র দত্ত DUTT, এই বানানটা কিন্তু একটু ভালো করে মনে রাখার। তরু দত্তের বানানটাও TORUDUTT। মায়ের নাম হচ্ছে ক্ষেত্রমণি দত্ত। তরু দত্তরা 3 ভাই বোন, 2 বোন এবং 1 ভাই। তার দিদির নাম হচ্ছে অরু দত্ত, তার দাদার নাম হচ্ছে অবজু দত্ত এবং তরু দত্ত হচ্ছে সবথেকে ছোট। কিন্তু খুব অল্প বয়সেই তরু দত্ত তার দিদি এবং দাদা অর্থাৎ অরু এবং অবজুকে হারান, অর্থাৎ তারা মারা যান। এবং আমরা দেখছি তরু দত্ত নিজেও খুব একটা বেশি দিন বাঁচেননি, মাত্র 21 বছর বয়সে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। যাই হোক, যেটা বলার, তরু দত্ত একজন বিখ্যাত কবি, একজন ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদক। তিনি বিভিন্ন ফরাসি কবিতাকে ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন এবং একজন নভেলিস্ট। তিনি একটা নভেলও লিখছিলেন, কিন্তু সেই নভেল অর্ধসমাপ্ত অবস্থাতেই তিনি মারা যান। যাই হোক, তরু দত্তের সম্পর্কে সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে তরু দত্তকে বলা হয়, আমি লিখে রেখেছি দেখো, ইন্ডিয়ান কিডস। এটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান কিডস কাকে বলা হয়। তরু দত্তকে বলা হয় ইন্ডিয়ান কিডস। কিডস হচ্ছেন বিশ্ব সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি রোমান্টিক পোয়েটসদের মধ্যে একজন এবং তার কবিতার মধ্যে অসাধারণ প্রকৃতির বর্ণনা আমরা খুঁজে পাই। তরু দত্তের কবিতার মধ্যেও অসাধারণ প্রাকৃতিক বর্ণনা আমরা খুঁজে পাই, তাই তরু দত্তকে বলা হয় ইন্ডিয়ান কিড। তরু দত্তের পুরো নাম তরুলতা দত্ত এবং যেটা বলছিলাম, তরু দত্তের বাংলা ছাড়াও সংস্কৃত ভাষা, ফরাসি ভাষা এবং ইংরাজি ভাষায় প্রভূত দক্ষতা ছিল এবং তিনি ফরাসি কবিতাকে ইংরাজি ভাষায় ট্রান্সলেট দিয়েই তার লেখালেখির কাজ শুরু করেছিলেন। তরু দত্তের যে লিটারারি ওয়ার্ক সেগুলো একটু বলে নিই। এ শিপ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, এটা ফরাসি ভাষায় একটা কাব্যগ্রন্থ, তার ইংরাজি অনুবাদ তরু দত্ত করেছিলেন। এবং তরু দত্তের একটি কাব্যগ্রন্থ আছে, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান, যেটি সর্বাপেক্ষা জনপ্রিয় এবং যেখানেতেই আমরা এই কবিতা আওয়ার ক্যাসিউরিনা ট্রিকে পাই। এই কবিতার বইটি তার মৃত্যুর পরে পস্থুমাসলি, অর্থাৎ মৃত্যুর পরে 1882 খ্রিস্টাব্দে তার বাবা গোবিন্দচন্দ্র দত্ত তিনি প্রকাশ করেন। যাই হোক, সেটা আমরা পরে আসছি। আর একটা বিয়াঙ্কা অর দ্য ইয়ং স্প্যানিশ মেইডেন বলে একটা নভেল বা উপন্যাস লেখার কাজ তরু দত্ত শুরু করেছিলেন, কিন্তু সেই উপন্যাস অর্ধসমাপ্ত অবস্থাতেই তিনি মারা যান। তরু দত্তের লেখনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তার ইউজ অফ পার্সোনাল রেফারেন্সেস অ্যান্ড ভিভিড ইমেজারি। তিনি তার নিজের জীবনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলোকে সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন এবং সেই কবিতাতে তিনি একাধিক সুন্দর ইমেজারির ব্যবহার করেছেন এবং এই ইমেজারির ব্যবহার, এই প্রকৃতি প্রেম এবং তার এই পার্সোনাল রেফারেন্স তরু দত্তকে সম্পূর্ণ এক উন্নতর উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। ওকে, এইগুলো হলো তরু দত্তের সম্পর্কে ইনফরমেশান, এই কটা আমাদেরকে মনে রাখতে হবে।
এই আওয়ার ক্যাসিওরিনা ট্রি, এই কবিতাটি সম্পর্কেও দু একটা জিনিস জেনে রাখা দরকার যে তরু দত্ত মারা যান 1877 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে সম্ভবত আওয়ার ক্যাসিওরিনা ট্রি এই কবিতাটি লেখা হয়। যদিও কবিতার লেখনকাল এক্স্যাক্ট জানা যায় না, তবে মনে করা হয় যে তরু দত্ত যখন খুব অসুস্থ ছিলেন এবং তিনি বুঝতেও পারছিলেন যে তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, সেই সময় তিনি অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে তিনি আওয়ার ক্যাসিওরিনা ট্রি বলে এই কবিতাটিকে লেখেন। এবং এই কবিতাটি সমগ্র বিশ্ব সাহিত্যের ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা, একটা গাছের বর্ণনা। ক্যাসিওরিনা হচ্ছে একটি পাইন প্রজাতির গাছ, বিশাল তার চেহারা। এটা সাধারণত অস্ট্রেলিয়াতেই জন্মায়, মানে অস্ট্রেলিয়াতেই এই ক্যাসিওরিনা গাছকে বেশি দেখা যায়, যাকে আমরা বলি অস্ট্রেলিয়ান পাইন। কিন্তু এই ক্যাসিওরিনা গাছ এই পশ্চিমবঙ্গেতেও দেখা যায়, মানে পশ্চিমবঙ্গেও ক্যাসিওরিনা গাছ জন্মায় এবং যাকে আমরা বলি বিলিতি ঝাউ বা বিলাতি ঝাউ। এই গাছগুলির বিশাল চেহারা, অনেকটা লম্বা হয় এবং অনেক চওড়া হয়, প্রচুর ডালপালা থাকে এবং এটা চিরহরিৎ বা এভারগ্রিন গাছ। ওকে, সেরকম এক ক্যাসিওরিনা গাছ তরু দত্তের বাড়িতে ছিল। এই গাছ তরু দত্তের জীবনে কী অর্থ বহন করে বা সেই গাছের সঙ্গে তরু দত্তের কীভাবে আত্মিক ও মানসিক একটা যোগসূত্র গড়ে উঠেছে তার অসাধারণ সুন্দর বর্ণনা আওয়ার ক্যাসিওরিনা ট্রির এই কবিতার মধ্যে আমরা দেখব। এটা বলছিলাম যে এই কবিতাটা সম্ভবত 1876 খ্রিস্টাব্দে লেখা হয়েছে। যাই হোক, এই কবিতাটি তরু দত্তের মৃত্যুর পরে তার বাবা গোবিন্দচন্দ্র দত্ত 1882 খ্রিস্টাব্দে তরুর বেশ কিছু কবিতার একটা সমগ্র প্রকাশ করেন, যার নাম দেন অ্যানসিয়েন্ট ব্যালেডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। সেই বইয়েতে এই কবিতাটিকে আমরা প্রথমবারের জন্য প্রকাশিত হতে দেখি। অ্যানসিয়েন্ট ব্যালেডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান 1882 খ্রিস্টাব্দে তরুর বাবা প্রকাশ করেছিল, অর্থাৎ গোবিন্দচন্দ্র দত্ত প্রকাশ করেছিলেন। এবং সেই কাব্যগ্রন্থের মধ্যে আওয়ার ক্যাসিওরিনা ট্রি এই কবিতাটি রয়েছে। অর্থাৎ এই কবিতার বইটি পোস্থুমাসলি বা তরুর মৃত্যুর পরে প্রকাশিত হয়। এই কবিতাটা কি বিষয়ে? দিস পোয়েম ইজ এ ট্রিবিউট টু তরুস চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড হার ডিসিজ সিবলিংস অরু অ্যান্ড অবজু। এই কবিতাটি তরুর সেই যে শৈশবের দিনগুলোর স্মৃতি রোমন্থন, রেমনিশিয়েন্ট, তরুর সেই যে শৈশবের কেমন দিন কাটিয়েছে তার স্মৃতি রোমন্থন এবং তার মৃত দাদা এবং দিদি অবজু এবং অরুর প্রতিও যেন তার সম্মান প্রদর্শন, সব কিছু নিয়ে এই আওয়ার ক্যাসিওরিনা ট্রি। কাজেই টাইটেলটা দেখে মনে হচ্ছে এটা একটা গাছের গল্প। আসলে এটা একটা গাছের গল্প না, এটা তরুর জীবনে এবং তরুর জীবনের সঙ্গে সম্পৃক্ত সব মানুষের জীবনে এই গাছটা কেমন প্রভাব রেখে গেছে তারই এক অসাধারণ সুন্দর বর্ণন আওয়ার ক্যাসিওরিনা ট্রি। ওকে, এই কবিতাতে এই গাছটা একটা সিম্বল মানে কোনো কিছুকে দিয়ে কোনো একটা জিনিস, একটা বড় জিনিসকে প্রকাশ করা। ক্যাসিওরিনা ট্রি এই গাছটার মাধ্যমে তরু শুধুমাত্র এই গাছটাকেই প্রকাশ করতে চাননি, তিনি একটা বৃহত্তর ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছেন। কি সেই ছবি? তার শৈশবের স্মৃতিরোমন্থন, তার দাদা এবং দিদির প্রতি তার ভালোবাসা এবং নেচার বা প্রকৃতির সঙ্গে মানুষের রিলেশনটা কেমন, তারই এক বৃহত্তর ছবি তরু দত্ত এই কবিতা অর্থাৎ আওয়ার ক্যাসিওরিনা ট্রি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। সেটাও আমি লিখে দিয়েছি। ক্যাসিওরিনা ট্রি বিকামস এ সিম্বল অফ তরুস চেরিশ চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড হার কানেকশন টু হার ফ্যামিলি। এই ক্যাসিওরিনা ট্রি এই কবিতাটি একটা সিম্বল মানে কোনো কিছুর মাধ্যমে কোনো বড় জিনিসকে প্রকাশ করা, সেটা একটা সিম্বল। কি সিম্বল? তরুর ছোটোবেলাকার বা শৈশবের স্মৃতিচারণ এবং তার ফ্যামিলির সঙ্গে তার যে কানেকশান বা যোগসূত্র তারই একটা বর্ণনা এই কবিতার মধ্যে পাই। ঠিক আছে, ইট বিকামস এ সিম্বল অফ বোথ পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল ইমোশনস ব্লেন্ডিং নস্টালজিয়া উইথ হোপ ফর ইমর্টালিটি। এছাড়াও এই কবিতার মধ্যে তরু দত্তের নিজস্ব পার্সোনাল যে ইমোশান সেগুলোর বর্ণনা পাই এবং তারই সঙ্গে সেই পার্সোনাল ইমোশান কীভাবে সমগ্র বিশ্বের ইমোশানে পরিণত হচ্ছে, মানে নিজের অনুভূতি কীভাবে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তারও একটা অত্যন্ত সুন্দর বর্ণনা আমরা পাই। এবং আরও পাই এই কবিতা শেষে আমরা দেখব তরু দত্ত তার
এই গাছটাকে তিনি ইমমর্টাল বা অমর করার চেষ্টা করছেন। তার লেখনীর মাধ্যমে এই গাছটাকে তিনি অমর করার চেষ্টা করছেন। আসলে এই লেখনীর মাধ্যমে তরু গাছটা অর্থাৎ ক্যাসিওলিনা ট্রিকে ইমমর্টাল করার চেষ্টা করছেন না। ক্যাসিওলিনা ট্রি একটা সিম্বল। এই সিম্বলের মাধ্যমে তরু তার শৈশব এবং কৈশোরের সেই সমস্ত সুখ দিন বা আনন্দময় দিনগুলোকে তিনি ইমমর্টাল বা চিরস্থায়ী করার একটা চেষ্টা করছেন। এবং সেই সব কিছু নিয়েই আওয়ার ক্যাসিওলিনা ট্রি যে কবিতাটা আমরা পড়বো, এবং এই কবিতা থেকে আমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এবং এই কবিতাতে অনেক প্রশ্ন হয়, লাইনে লাইনে প্রশ্ন হয়। যাই হোক, আমি খুব সহজভাবে তোমাদেরকে এই কবিতাটা পড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় শুনে নাও। এই কবিতাটাকে শুরু করার আগে আর একটা জিনিস বলে নেওয়া দরকার। এই কবিতাটা একটা ওড, মানে কবিতার বিভিন্ন রকম টাইপ হয়, যে কি ধরন, তাই এই কবিতার ধরন কি, যদি এই কবিতার ধরন একটা প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন, যে এই কবিতার ধরন কি। এই কবিতাটাকে আমরা বলি অ্যান ওড। ওড বলতে কি বুঝি? ওড বলতে আমরা বুঝি লিরিক্যাল পোয়েট্রি বা গীতি কবিতা। কি সেই জিনিসটা? এটা এমনই একটা কবিতা যেটাকে গান হিসেবেও গাওয়া যায়, অর্থাৎ ওডকে আমরা গান হিসেবেও গাইতে পারি। দিস পোয়েট্রি ইজ লিরিক্যাল ইন কোয়ালিটি। এই কবিতার মধ্যে একটা সুর লহরী থাকে, কিন্তু ওড ইজ ইউজুয়ালি অ্যাড্রেস টু সাম পার্সন অর সাম থিংস অ্যান্ড ইট হ্যাজ সাম লফটি আইডিয়াস। ওডেতে কোনো ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে অনেক ভালো ভালো কথা বলা থাকে। তাদেরকে অ্যাড্রেস মানে হচ্ছে তাদেরকে সম্ভাষণ করা, অর্থাৎ এই ওডের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে সম্ভাষণ করা হয় এবং সাধারণত সেই সম্ভাষণগুলো কোনো উঁচু ধারণাকে প্রকাশ করে। এটাকে আমরা বলি ওড। এবং এই কবিতাতে এই ক্যাসিওলিনা ট্রির প্রতি তরু দত্ত একটা অ্যাড্রেস করছেন। তিনি এই ক্যাসিওলিনা ট্রিকে তিনি সম্ভাষণ করছেন এবং এই ক্যাসিওলিনা ট্রিকে অনেক ভালো ভালো বিশেষণে তিনি ভূষিত করছেন। এই জন্য এই কবিতাটাকে আমরা বলি একটা ওড। এটা মনে রেখো, শর্ট প্রশ্ন আসতে পারে যে আওয়ার ক্যাসিওলিনা ট্রি কী ধরনের কবিতা। ইট ইজ অ্যান ওড। এই কবিতা সম্পর্কে আর একটা ইনফরমেশন দিয়ে নিই। এই কবিতাতে মোট 55টা লাইন আছে এবং 5টা স্ট্যাঞ্জা আছে, অর্থাৎ এই কবিতাতে 5টা স্ট্যাঞ্জা আছে এবং প্রতিটা স্ট্যাঞ্জা 11 লাইন করে, মোট 55 লাইনের এটি একটি কবিতা। ওকে, চলো এবার কবিতাটা পড়ি। লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক indented deep with scars, up to its very summit near the stars a creeper climbs, in whose embraces bound no other tree could live, but gallantly the giant wears the scarf, and flowers are hung in crimson clusters all the boughs among, whereon all day are gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while man repose. এইটা প্রথম স্ট্যাঞ্জা। প্রথম স্ট্যাঞ্জা কি বলা হচ্ছে? লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক, একটা বিশাল ময়াল সাপের মতোই। পাইথন, পাইথন হচ্ছে অজগর বা ময়াল সাপ। হিউজ মানে বিশাল, একটা বিশাল ময়াল সাপের মতো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, সাপ যেমন এই চক্রাকারে কোনো জিনিসকে পেঁচিয়ে ধরে, ময়াল সাপ সাধারণত কোনো শিকার ধরলে তাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবং তার নিষ্পেষণে কোনো বস্তু বা জন্তু যেটাকেই সে শিকার হিসেবে ধরে তাকে একদম নিষ্পেষণ করে বা চেপে মেরে ফেলে। ঠিক তেমনি একটা বিশাল ক্যাসিওলিনা ট্রি আমরা দেখছি, যে ক্যাসিওলিনা ট্রির গায়েতে একটা বিশাল মোটা লতা গুল্ম উঠেছে এবং সেই গাছ পেঁচিয়ে পেঁচিয়ে এই ক্যাসিওলিনা গাছটাকে জড়িয়ে ধরেছে। কিন্তু পার্থক্য একটাই, অজগরের কবলে পড়লে শিকার মারা যায়, কিন্তু এই বিশাল যে গুল্মটা আমরা দেখছি যে এই ক্যাসিওলিনা গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে, সে তার সমস্ত শক্তি দিয়েও এই ক্যাসিওলিনা গাছটাকে মারতে পারছে না, বরঞ্চ ক্যাসিওলিনা গাছটা সদম্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সেটাকেই কবি প্রথমে বলছেন, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক, একটা বিশাল ময়াল সাপের মতো যে কিনা পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে দ্য রাগেড ট্রাঙ্ক। রাগেড ট্রাঙ্ক, রাগেড ট্রাঙ্ক মানে হচ্ছে এবড়ো খেবড়ো গাছের গুঁড়ি, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুঁড়ি, আর রাগেড মানে হচ্ছে এবড়ো খেবড়ো। এই যে গাছটার কথা বলা হচ্ছে, এই ক্যাসিওলিনা গাছটা অত্যন্ত প্রাচীন, অনেক তার বয়স, এবং যেহেতু তার অনেক বয়স, তার যে ট্রাঙ্ক বা গুঁড়ি
সেটা খুব এবড়ো খেবড়ো। শুধুমাত্র এবড়ো খেবড়ো তাই না, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, এই গাছের গুড়ি ফুটি ফাটা, এই গাছের যে কাণ্ড এবং গুড়ি তাতে অনেক দাগ দেখা যাচ্ছে। ইনডেন্টেড উইথ স্কার্স, স্কার্স মানে ক্ষত, এই গাছের গুড়িটা ক্ষতবিক্ষত। একদিন ধরে যদি কোনো গাছ বাইরের আবহাওয়াতে, বাইরের এই ঝড় জল সবের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তার কাণ্ডতে আমরা অনেক ক্ষত দেখি। কবি বলছেন যে একটা বিশাল বড় গাছ এবং তার একটা ক্ষতবিক্ষত অত্যন্ত প্রাচীন কাণ্ড এবং গুড়ি, এবং সেই গুড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে দেখছি আমরা একটা বিশাল মোটা সোটা লতা, যে ময়াল সাপের মতো সেই গুড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে, সেই লতাটা উপর দিকে উঠে গেছে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। আর কতটা পর্যন্ত উঠেছে? এই গাছটা বিশাল উঁচু, এই ক্যাসিউরিনা ট্রিটা বিশাল উঁচু, এই গাছটা যেন একদম আকাশের তারাগুলোকে ছুঁয়ে ফেলছে। গাছটা এতটাই উঁচু, ক্যাসিউরিনা গাছ অত্যন্ত লম্বা হয় এবং দেখে মনে হয় মানে গাছের একদম উপরটা দেখা যায় না, মনে হয় যেন আকাশে গিয়ে গাছের মাথা ঠেকেছে। এবং সেটাই কবি বলছেন যে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এই গাছটার যেটা একদম মাথা সেটা যেন আকাশের তারাকে ছুঁয়েছে। এবং আমরা দেখছি এই লতাগুল্মটাও, এই যে লতা, এও দেখছি পেঁচিয়ে পেঁচিয়ে গাছটার একদম মাথা পর্যন্ত উঠে। ক্রিপার ক্লাইম্বস, একটা লতানো গাছ উঠেছে। ক্রিপার মানে হচ্ছে লতা, একটা লতানো গাছ আমরা দেখছি ময়াল সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে এই ক্যাসিউরিনা গাছটার গা বেয়ে বেয়ে উঠেছে। ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, এই যে ক্রিপার বা লতা, এর এই যে প্যাঁচ বা এর এই যে বাঁধন, সেই বাঁধনে পড়লে অন্য কোনো গাছ বাঁচত না। এই লতাটা এতই শক্তিশালী এবং এতই বড়সড়, এর বাঁধনে পড়লে অন্য কোনো গাছের পক্ষে বাঁচা সম্ভব হতো না। খালি একমাত্র এই ক্যাসিউরিনা ট্রি, এও বিশাল বড় গাছ, এই লতার বাঁধনকে উপেক্ষা করে গর্বোদ্ধতভাবে আমরা দেখছি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, এবং শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে তাই না, এই যে লতা, এই যে বিশাল লতা, একে দেখে এই গাছটার কাছে একটা নিতান্তই মাফলার মনে হচ্ছে। মানে মানুষের গলায় যেমন মাফলার ঝোলে, ঠিক তেমনি এই ক্যাসিউরিনা গাছটাতে এই যে লতাটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে, দেখে মনে হচ্ছে এই একটা দানব, মানে ক্যাসিউরিনা গাছটা বিশাল বড় গাছ, এ একটা দানব, এবং সেই দানব যেন গলাতে একটা মাফলার পড়েছে। গ্যালেন্টলি কথাটার অর্থ হলো ব্রেভলি বা সাহসিকতার সঙ্গে। এবং জায়ান্ট, জায়ান্ট মানে হচ্ছে দৈত্য, এখানে দৈত্যটাকে, এখানে দৈত্য হচ্ছে এই ক্যাসিউরিনা ট্রি। এবং আমরা দেখছি যে সেই বিশাল বড় লতা যা অন্য কোনো গাছকে মেরে ফেলতে পারত, কিন্তু এই লতাটি এই ক্যাসিউরিনা গাছের কাছে সামান্য একটা মাফলার বই, আর অন্য কিছু না। এবং এই বিশাল গাছটা যেন মাফলারের মতো এই লতাটাকে গলায় জড়িয়ে আছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বজ অ্যামং, এবং আমরা দেখছি থোকা থোকা লাল রঙের ফুল এই ক্যাসিউরিনা গাছের প্রত্যেকটা ডাল থেকেই ঝুলে ঝুলে রয়েছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে ডিপ রেড ইন কালার, যেটা খুব ঘন লাল, তাকে আমরা বলি ক্রিমসন। এবং এই ক্যাসিউরিনা গাছের ফুলের রং হয় লাল, এবং আমরা দেখছি ক্যাসিউরিনা গাছের বিভিন্ন ডালপালা থেকে থোকা থোকা লাল ফুল, ক্লাস্টার মানে হচ্ছে থোকা 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 লাল ফুল আমরা দেখছি ক্যাসিউরিনা গাছের বিভিন্ন ডালপালা থেকে ঝুলে রয়েছে। Whereon all day are gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. এবং সারা দিন ধরে এই লাল ফুলের উপরে আমরা দেখছি বিভিন্ন পাখি এবং মৌমাছি, তারা উড়ে উড়ে এসে বসছে। এই ফুলের এই উজ্জ্বল রং বিভিন্ন পাখিকে এবং মৌমাছিকে সেই ফুলের দিকে আকৃষ্ট করছে, এবং সারাদিন সেই সমস্ত পাখি এবং মৌমাছি ফুলের উপরে এসে বসছে। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং প্রায়শই, অফট, অফট কথাটার অর্থ হলো অফেন বা প্রায়শই। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং প্রায়শই আমরা রাত্রেবেলাতে দেখি এই বাগানে
উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। একটা গান শোনা যায়, একটা সুমধুর সঙ্গীত শোনা যায়, যে সঙ্গীতের যেন কোনো শেষ নাই। প্রায়শই আমাদের বাগান থেকে, তরু দত্ত বলছে, প্রায়শই আমাদের বাগান থেকে, যেখানে ক্যাসুলিনা গাছটা আছে সেখানে আমরা রাত্রিবেলাতে একটা সঙ্গীতের সুরমূর্ছনা শুনি, যেটা মনে হয় যার কোনো শেষ নাই। And oft at nights the garden overflows with one sweet song that seems to have no close. এই সঙ্গীতের যেন কোনো শেষ নাই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ। এবং এই গাছ থেকে রাত্রির অন্ধকার ভেদ করে সেই গানের সুর ভেসে আসে হোয়াইল মেন রিপোজ, যে সময় মানুষরা বিশ্রাম নেয়। রিপোজ কথাটার অর্থ হলো স্লিপ বা রেস্ট। যখন মানুষ বিশ্রাম নেয় অর্থাৎ রাত্রিবেলায়, সেই সময় আমাদের এই গাছ থেকে একটা সঙ্গীতের সুরমূর্ছনা ভেসে আসে এবং সেই সঙ্গীতের যেন কোনো শেষ নাই। তরু দত্ত একটা স্মৃতিচারণ করছেন, তিনি তার পুরনো শৈশবের দিনের কথা তিনি এখানে আমরা দেখছি রেমনিশিয়ান বা স্মৃতিচারণ করছেন, এবং তিনি বলছেন যখন রাত্রেবেলায় সমস্ত চরাচর নিস্তব্ধ হয়ে যায়, সমস্ত মানুষজন ঘরেতে গিয়ে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে পড়ে, সেই সময় প্রায়শই রাত্রিবেলায় এই গাছ থেকে এই অন্ধকার ভেদ করে একটা গান যেন ভেসে আসে এবং সেই গানের কোনো যেন শেষ নাই। অর্থাৎ এই গান ভেসে আসে, সেই গানের শেষ নাই। এটা অন্যরা ঘুমিয়ে পড়েছে, তারা হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু তরু জেগে থাকে এবং তরুর কানে সেই গানের সুর লহরী এসে ধরা দেয়। অর্থাৎ এই গাছটার সঙ্গে তরুপর্কটা একটা নিবিড় আত্মীয়তার, সেটাই এই লাইনটার মাধ্যমে বলা হচ্ছে। ওকে, এটা ফার্স্ট স্ট্যাঞ্জা শেষ হলো। স্ট্যাঞ্জাতে কয়েকটা ফিগার অফ স্পিচ আছে। ফিগার অফ স্পিচ বলতে আমরা বুঝি রেটরিক, মানে কিছু কিছু অলঙ্কার। বাংলায় যেমন ছন্দ এবং অলঙ্কার হয়, ইংরেজিতে তেমন রেটরিক এবং প্রোসোডি থাকে। প্রোসোডিক হচ্ছে ছন্দ এবং রেটরিক বা অলঙ্কার। এখানেতে বেশ কিছু অলঙ্কারের ব্যবহার রয়েছে, সেগুলো একটু বলে দিই। যেমন প্রথমেই লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এই যে লাইক আ হিউজ পাইথন, এটা একটা সিমিলির উদাহরণ। সিমিলি মানে হচ্ছে দুটো আপাত দৃষ্টিতে বিপরীত জিনিস, তাদের মধ্যে যদি তুলনা করা হয় তাকে আমরা বলি সিমিলি। এবং এখানেতে এই লতা গাছটাকে একটা পাইথন বা ময়াল সাপ, যেটা লতা গাছ নিশ্চয়ই পাইথন বা ময়াল সাপ না, কিন্তু এই দুটো বিপরীত জিনিসের মধ্যে একটা তুলনা করা হচ্ছে, এবং সেই তুলনাটা লাইক, অ্যাজ এই সমস্ত শব্দ দিয়ে করা হয়। অর্থাৎ দেখলেই এরকম বুঝতে পারবো যে এটা একটা পার্থক্য বা তুলনা করা হচ্ছে, তাকে আমরা বলি সিমিলি। লাইক এ হিউজ পাইথন, এখানে একটা বিশাল বড় ময়াল সাপের সঙ্গে এই লতার তুলনা করা হচ্ছে, কাজে এটা একটা সিমিলি। ঠিক আছে, তোমাদের কিন্তু একটা শর্ট প্রশ্ন ফিগার অফ স্পিচ থেকে আসবে, এবং এই কবিতাতে প্রচুর ফিগার অফ স্পিচ আছে। একটা কিন্তু তোমরা ফিগার অফ স্পিচ 5খানা প্রশ্ন তো এখান থেকে আসবে, একটা ফিগার অফ স্পিচ পাবে। এবং এখানে এ ক্রিপার ক্লাইম্স, এই যে সেন্টেন্সটা কি, এ ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেসেস বাউন্ড, এটা একটা অ্যালিটারেশনের উদাহরণ। অ্যালিটারেশন হচ্ছে রিপিটেশন অফ এনি পার্টিকুলার লেটার। কোনো একটা অক্ষরের বারবার সেটা যদি রিপিটেশন হয় তাকে আমরা বলি অ্যালিটারেশন। এ ক্রিপার ক্লাইম্স, ক্রিপার ক্লাইম্স, এই যে সি, এই সি লেটারটার আমরা বারবার ইউজ হতে দেখছি, এটাকে আমরা বলছি অ্যালিটারেশন। এ ক্রিপার ক্লাইম্স, এই জায়গাটা একটা অ্যালিটারেশনের উদাহরণ। ওকে, নেক্সট আরেকটা জিনিস দেখে নাও, এইখানেতে আরেকটা অ্যালিটারেশন আছে, ইন ক্রিমসান ক্লাস্টার্স। ইন ক্রিমসান ক্লাস্টার্স, এটাও সি এর রিপিটেশন হচ্ছে, এটাও একটা অ্যালিটারেশনের উদাহরণ। আরও একটা অ্যালিটারেশন তার পরের লাইনে রয়েছে, হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি। বার্ড অ্যান্ড বি, এখানে বি এই লেটারটার রিপিটেশন হচ্ছে, এটাও একটা অ্যালিটারেশনের উদাহরণ। ওকে, এইখানেতে দ্য জায়েন্ট ওয়্যার স্কার্ফ, এটা একটা মেটাফোরের উদাহরণ। মেটাফোরও এক ধরনের তুলনা। সিমিলিতে তুলনাটা খুব সরাসরি বোঝা যায়, যেখানে লাইক এবং অ্যাজ এই সমস্ত ওয়ার্ডের মাধ্যমে তুলনা করা হয়, কিন্তু মেটাফোরতে তুলনাটা চট করে বোঝা যায় না। ইনফ্যাক্ট অবস্কিওর সিমিলিকে আমরা বলি মেটাফোর, যে সিমিলিটা চট করে বোঝা যায় না, মানে ঘুরিয়ে নাক দেখানো। যেমন জায়েন্ট ওয়্যার স্কার্ফ, এটা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, এই গাছটার সঙ্গে জায়েন্টের, এই
ক্যাসুলিনা ট্রিয়ের সঙ্গে জায়েন্টের তুলনা করা হচ্ছে এবং এই যে লতাটা সেটাকে দেখে মনে হচ্ছে যেন এই জায়েন্টের গলার মাফলার, অর্থাৎ ক্যাসুলিনা গাছেতে লতাটা এমনভাবে পেঁচিয়ে রয়েছে দেখে মনে হচ্ছে জায়েন্টের গলাতে একটা মাফলার রয়েছে বা দৈত্যের গলায় মাফলার। এখানে একটা তুলনা করা হচ্ছে কিন্তু তুলনাটা অনেকটা ঘুর পথে, যেটা সহজে চট করে বোঝা যাচ্ছে না। এটাকে আমরা বলি মেটাফোর, ঠিক আছে? অবস্কিওর সিমিলি বা কমপ্লেক্স সিমিলি, তাকে আমরা বলি মেটাফোর। এটা একটা মেটাফোরের উদাহরণ, খেয়াল রাখবে এটা আসতে পারে। কিন্তু এখানে আরও একটা অ্যালিটারেশনের উদাহরণ আছে এই ফার্স্ট স্ট্যাঞ্জাতে, উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো সুইট সং। এই এস এই লেটারটার আমরা রিপিটেশন তো দেখছি, কাজে এটাও একটা অ্যালিটারেশনের উদাহরণ। তাহলে আমরা প্রথম স্ট্যাঞ্জায় একটা সিমিলি, একটা মেটাফোর এবং 1 2 3 4 চারটে অ্যালিটারেশনকে খুঁজে পাচ্ছি। এই ফিগার অফ স্পিচগুলো কিন্তু মনে রাখার, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসবে। এবার সেকেন্ড স্ট্যাঞ্জায় যাই। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইস ক্রেস্ট এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বজ হিজ পানি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে অ্যান্ড টু দেয়ার pastors wend our sleepy cow. When first my casement is wide open thrown at dawn, যখন প্রভাতী সূর্যালোকে আমার জানলাগুলোকে খুলে দেওয়া হয়। কেসমেন্ট মানে হচ্ছে উইন্ডো, আর ডন মানে হচ্ছে ভোরবেলা। যখন ভোরবেলাতে আমি প্রথম আমার ঘরের জানলা খুলি, একটা স্মৃতিচারণ হচ্ছে, একটা রেমনিশিয়েন্ট হচ্ছে। আমরা দেখব যে তরুদত্তিচারণ করছেন যে সকালবেলায় কৈশোরের দিনগুলোতে সকালবেলায় যখন তার ঘরের জানলা প্রথম খুলে দেওয়া হতো তখন তিনি কি দেখতেন বা কেমনভাবে সেই সকালটাকে তিনি অনুভব করতেন, তারই একটা অসাধারণ সুন্দর বর্ণনা এই সেকেন্ড এই স্ট্যাঞ্জার মধ্যে রয়েছে। ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, যখন ভোরবেলাতে আমার ঘরের জানলা সম্পূর্ণ খুলে দেওয়া হতো। মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখগুলো তোমাতে গিয়েই সব থেকে বেশি আনন্দ পেত। যখন আমার ঘরের জানলা খুলে দেওয়া হতো প্রথম যে দৃশ্যর দিকে আমার চোখ গিয়ে পড়তো সেটা হচ্ছে তোমার চেহারা। অর্থাৎ এই ক্যাসুলিনা ট্রিকে তরু বলছে যে প্রথম জানলা খুলেই আমি যাকে দেখতে পেতাম সে আর কেউ না, ক্যাসুলিনা ট্রি তুমি, তোমার দিকেই আমার প্রথম দৃষ্টি যেত। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ, এবং মাঝে মাঝেই শীতকালেতে আমি দেখতাম অন ইটস ক্রেস্ট মানে হচ্ছে একদম টপ মোস্ট, একদম উপরের যে ডাল, ওকে মগ ডাল বলি, সেই মগ ডালেতে আমি দেখতাম শীতকালেতে। কোন সময়? শীতকালেতে মগ ডালেতে আমি একটা বেবুন বা একটা বাঁদরকে দেখতাম যে স্ট্যাচুর মতো সে একদম মগ ডালেতে গিয়ে বসে থাকতো এবং সূর্যের দিকে তাকিয়ে থাকতো বা সূর্যের আলো দেখতো। আমার ঘরের জানলা যখন প্রভাতে খুলে দেওয়া হতো প্রথম যাকে আমি দেখতাম সে ক্যাসুলিনা তুমি, তোমাকে আমি দেখতাম। এবং শীতকালেতে মাঝে মাঝেই আমি তোমার একদম মগ ডালেতে একটা বেবুনকে, একটা বাঁদরকে বসে থাকতে দেখতাম এবং সে যেন স্ট্যাচু হয়ে গেছে, সে স্ট্যাচুর মতো বসে সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকতো এবং সূর্যের রোদ সে পোহাতো শীতকাল যেহেতু। হোয়াইল অন লোয়ার বজ হিজ পানি অফ স্প্রিংস লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, এবং এই সে তো মগ ডালে থাকতো এবং নিচের যে ডালগুলোতে সেখানে তার পুচকে পুচকে ছানাগুলো লাফালাফি করতো আর খেলতো। পানি মানে হচ্ছে পুচকে বা স্মল, আর অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, ঠিক আছে, মানে চিলড্রেন। আমরা দেখছি একটা বাঁদর একদম মগডালেতে গিয়ে বসে থাকতো আর তার যারা বাচ্চা তারা ছোট ছোট পুচকে বাঁদরের দল, তারা দেখছি নিচের এই বিশাল বড় গাছটার যে অন্য ডালপালা রয়েছে তাতে তারা লাফালাফি করে খেলতো। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, আবার বসন্তকালে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার মানে কাছে দূরে, বেশ কিছুদিন পরে শীতের পরে যখন বসন্ত আসতো তখন কি হতো? অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, বসন্তকালে কোকিল ডাকে, সেই কোকিল যেন দিনের আগমনী সুর ঘোষণা করতো বা দিনের শুরু ঘোষণা করতো। হেল দ্য ডে এর কথা মানে হচ্ছে দিন শুরু হচ্ছে সেটা যেন সে ঘোষণা করতো। একটা বাঁদর যেমন রোদ পোয়াতো, বসন্তকালে একটা কোকিল তার সুন্দর গলাতে আমরা দেখছি ডাক ছাড়তো যেন সে দিনের সূচনাকে ঘোষণা করতো। অ্যান্ড টু দেয়ার প্যাস্টুরস ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, এবং আমাদের
আধা ঘুমন্ত গরুগুলো আমরা দেখছি ঢুলতে ঢুলতে চারণভূমির দিকে যেত। প্যাস্টুরস কথাটার অর্থ হচ্ছে চারণভূমি, যেখানে গরুরা চড়ে, মানে ঘাসলিপি কাউস, গরুগুলো অর্ধ ঘুমন্ত, মানে তাদের এখনো ঘুম যায়নি, মানে শীতই হোক বা বসন্ত হোক, বসন্ত একটা শীতের আমেজ থাকে, রাত্রি শেষ হয়ে যখন দিনের সূচনা হয় সে সময় সবার মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে, মানে তন্দ্রা ভাব থাকে। তা গরুগুলোরও সবে ঘুম ভেঙেছে এবং তারপরেই তারা চারণভূমির দিকে এগিয়ে যায়, কিন্তু তখনও তাদের ঘুমের রেস যেন তাদের চোখ থেকে যায় না, এবং আমরা দেখছি গরুগুলো ঢুলতে ঢুলতে, মানে যেন প্রায় ঘুমোতে ঘুমোতেই তারা চারণভূমির দিকে যাচ্ছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট by that hot tree so beautiful and vast, the water lily spring like snow enmassed. এবং সেই বিশাল পুকুরের জলেতে এই গাছের গুড়ির ছায়া পড়ে। এই গাছটার পাশেই একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরের জলেতে আমরা দেখছি এই গাছের, এই বিশাল বড় গাছের ছায়া পড়ছে। বাই দ্যাট হোর ট্রি, সেই প্রাচীন, এই যে HOAR হোর, দেখো নিচে দেওয়া আছে, গ্রে অর হোয়াইট ইউজ টু ডেসক্রাইব দ্য অ্যানসিয়েন্ট ম্যাজেস্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ট্রি। এই গাছটা একটা বিশাল প্রাচীন গাছ, সেই গাছের ছায়া আমরা দেখছি, এই গাছটার পাশেই একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরের জলেতে সেই গাছের ছায়া পড়ছে। তা হোর ট্রি মানে হচ্ছে এনসিয়েন্ট ট্রি বা প্রাচীন গাছ। বাই দ্যাট হোর ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, সেই গাছটা খুব সুন্দর এবং বিশাল বড়। এবং দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনমাস্ট, এবং আমরা দেখছি এই পুকুরের জলেতে যেমন গাছের ছায়া পড়ছে, আর এই গোটা পুকুরের জলেতে আমরা দেখছি ওয়াটার লিলিজ হচ্ছে শাপলা, এবং শাপলার যে ফুল সেটা সাদা ফুল, এবং আমরা দেখছি গোটা পুকুরেতে প্রচুর শাপলা ফুল ফুটে আছে, দেখে মনে হচ্ছে যেন পুরো পুকুরটাতে বরফ জমে আছে। দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনমাস্ট, এই গোটা পুকুরেতে প্রচুর সাদা সাদা শাপলা ফুল ফুটে আছে, দেখে মনে হচ্ছে যেন বরফ জমে আছে, এবং সেই পুকুরের জলেতে আমরা দেখছি এই বিশাল প্রাচীন এই গাছটা, অর্থাৎ এই ক্যাসিউডিনা ট্রির ছায়া পড়ছে। ওকে, তাই এটা হলো সেকেন্ড স্ট্যাঞ্জা। এই সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা দুখানা ফিগার অফ স্পিচ পাচ্ছি, দুটো সিমিলি আমরা পাচ্ছি। এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক, এই এ গ্রে বেবুন, বেবুন বা বাঁদরের সঙ্গে একটা স্ট্যাচুর তুলনা করা হচ্ছে, এবং সেই তুলনাটা করা হচ্ছে খুব মানে তুলনাটা খুব সহজে আমরা বুঝতে পারছি, তার কারণ লাইক দিয়ে সেই তুলনাটা করা হয়েছে। এরকম লাইক বা অ্যাজ দিয়ে যে তুলনাটা হয় সেটা সহজেই বোঝা যায়, যাকে আমরা বলি সিমিলি। এটা একটা সিমিলির উদাহরণ, এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক, মনে রাখবে। এবং আর একটা, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনমাস্ট, ওয়াটার লিলি বা এই শাপলা ফুলের সঙ্গে কিসের তুলনা করা হচ্ছে? এই বরফ জমা, মানে বরফ যখন জমে যায় যেমন সাদা রং হয়, শাপলা ফুলগুলো ফুটেছে তারও রং সাদা। এই দুটো জিনিস, দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস, বরফ আর শাপলা ফুল, কিন্তু তাদের মধ্যে একটা তুলনা করা হচ্ছে, এবং তুলনাটা লাইক দিয়ে করা হচ্ছে। এটাও একটা সিমিলির উদাহরণ, খুব ইম্পর্টেন্ট এটা। দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনমাস্ট, খেয়াল রেখো, এটা একটা সিমিলির উদাহরণ। ওকে, ঠিক আছে। আজকে এই দুটো মানে ফার্স্ট আর সেকেন্ড স্ট্যাঞ্জাটাই পড়ালাম, কারণ ফিগার অফ স্পিচগুলোকেও বলে দিতে হচ্ছে। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি আর যে তিনটে স্ট্যাঞ্জা আছে সেই তিনটে স্ট্যাঞ্জাকে পড়ে নেব। এখানেতে আর একটা জিনিস বলে নেওয়ার, যে এই যদিও এটা তোমাদের আসা উচিত না, তাও বলে রাখি, এই কবিতাতে মানে প্রত্যেকটি স্ট্যাঞ্জাতেই একটা নির্দিষ্ট রাইম স্কিমকে ব্যবহার করা হয়েছে। স্কিমটা এই কবিতাতে ব্যবহার করা হয়েছে, সেটা হলো ABBA CDDC EEE, ABBA CDDC EEE। এই যে প্রত্যেকটি লাইন দেখছো, লাইনের যে শেষ ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার কিভাবে আসছে প্রত্যেকটা লাইনে, তার উপর বেস করে রাইম স্কিমকে নির্ণয় করা হয়। প্রথমে আছে রাউন্ড, রাউন্ডকে A ধরি, এবং তারপরে আছে স্কার্স, সেটাকে যদি B ধরি, তার 3 নম্বর লাইনে আছে স্টার্স, মানে স্কারের সঙ্গে স্টার্স, মানে A প্রথমে, তারপরে B, তারপরে আবার দেখো B আসছে, এবং শেষে দেখো বাউন্ড, রাউন্ডের সঙ্গে বাউন্ড, মানে ABBA। দেখো 5 নম্বর লাইনে আছে গ্যালেন্টলি, সেটাকে যদি C ধরি, তারপরে আছে হাং, সেটাকে D ধরলাম, এবং তারপরে আছে অ্যামং, হাং আর অ্যামংয়ের মধ্যে মিল রয়েছে, মানে ওটাও একটা D, আর গ্যালেন্টলির সঙ্গে B এর মিল রয়েছে, কাজেই সেটা হবে C, তাহলে CDDC। এবং লাস্টে ওভারফ্লোস, ক্লোজ আর রিপোজ, তিনটে দেখো EEE। এই যে রাইম স্কিম, একে বলা হয় ABBA
CDDCEEE, এই রাইম স্কিমটা গোটা কবিতার মধ্যেই লক্ষ্য করা যায়। যদিও এটা তোমাদের পড়া উচিত না, তাও বলে রাখলাম। ওকে, আর নেক্সট দিনে আমরা স্ট্যাঞ্জা 3, স্ট্যাঞ্জা 4 আর স্ট্যাঞ্জা 5 পড়ব। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। আর পরের ক্লাসটাকেও কিন্তু খুব মন দিয়ে ফলো করবে। আমি কালকেই পরের ক্লাসটা করে দিচ্ছি, কারণ এই সমস্ত এইখান থেকে 5টা শর্ট প্রশ্ন আসবে এবং 5-এ 5ই আমাদের পেতে হবে। ওকে।